নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। প্রতিদিনের মতো সন্ধ্যাকালীন মুখোমুখি অনুষ্ঠানে আমরা আজকে আবার উপস্থিত হয়েছি। যেই সময়ে আমরা এই অনুষ্ঠানটা করছি, আমাদের ভারতীয়দের জন্য অত্যন্ত কঠিন একটি সময়, অত্যন্ত দুঃসহ এক পরিস্থিতি। একদিকে করোনার প্রকোপ কমার কোনো রকম কোনো লক্ষণ নেই, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে। এই মুহূর্তে প্রায় 4 লক্ষ ছুঁই আক্রান্তর সংখ্যা, রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। লকডাউন সেই অর্থে উঠে গেছে, মানুষ যথেচ্ছ ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে অত্যন্ত গভীর দুঃখে শোকে নিমজ্জিত আজ আমরা। সীমান্তে যারা অতন্দ্র প্রহরীর কাজ করে আপনাকে আমাকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেয়, দেশ মাতাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত নিজেদের জীবন দিয়ে রক্ষা করেন, সেই সীমান্তে আজ শুরু হয়েছে গোলাগুলি। চীনের আক্রমণে লাদাখ সীমান্তে 20 জনেরও বেশি জওয়ান মারা গেছে। এ রাজ্যেও মারা গেছেন 2 জন। সেই শহীদদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গাতে শোক মিছিলের পাশাপাশি প্রতিবাদে গর্জে উঠছে সাধারণ মানুষ। বিভিন্ন জায়গা থেকে ডাক দেওয়া হচ্ছে চীনা দ্রব্য বর্জনের। সব মিলিয়ে আজ অশান্ত সীমান্ত, অতন্দ্র প্রহরীরা আজ ভালো নেই, আর তাঁরা না ভালো থাকলে আমরাও ভালো নেই। এইরকম এক পরিস্থিতিতেও আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে রাজনৈতিক চাপানুতোর চলছেই, তা কিন্তু বন্ধ নেই। যেখানে দেশ আক্রান্ত, যেখানে দেশের মানুষ আক্রান্ত, সেখানেও থেমে নেই রাজনৈতিক তরজা। প্রতিদিনই চলছে রাজনৈতিক পালাবদল। করোনার আক্রমণ যখন দেশে শুরু হয়েছিল, তখন দেশের সমস্ত রাষ্ট্রনায়ক থেকে শুরু করে রাজ্যের যারা মূল দায়িত্বে আছেন প্রত্যেকেই বলেছিলেন এই সময় কোনো রকমের রাজনীতি নয়। কিন্তু দেখা গেছে চরম রাজনীতি চলছে শহর জুড়ে, রাজ্য জুড়ে, দেশ জুড়ে, সবেতেই রাজনীতি। এবং প্রতিদিনই দেখা যাচ্ছে রাজনৈতিক নাটক, দল বদলের নাটক। সকালবেলা কিছু লোক তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, আবার বিকেলবেলা তারা বিজেপি থেকে তৃণমূলে ফিরছে। এই নাটক প্রতিদিনই, এই ঘটনা প্রতিদিনই এই শহরেও দেখা যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয়, দেশের দুঃসহ পরিস্থিতিতেও দল বদলের নাটকে বীতশ্রদ্ধ মানুষ। দল বদলের নাটকে বীতশ্রদ্ধ মানুষ। আলোচনায় আছেন বিজেপি আরামবাগ সাংগঠনিক যে শহর, আরামবাগ শহরের যুব মোর্চার সভাপতি সৌভিক কুণ্ডু। সৌভিক, তোমাকে স্টুডিও স্বাগত। প্রথমেই যেটা দিয়ে অনুষ্ঠান আমি শুরু করতে চাইছি আর কি, পালা বদলের ইতিহাস, পালা বদলের এই যা যা চলছে আরামবাগ শহর জুড়ে বা রাজ্য জুড়ে, সেই আলোচনায় আসবো। তার আগে ছোট 5 মিনিট একটা সময় নেব। সেটা হচ্ছে, এই মুহূর্তে দেশ কিন্তু উত্তাল সীমান্ত নিয়ে। আজকেই রাজ্যের 2 শহীদের দেহ এসেছে, বীরভূমের রাজেশ ওরাংয়ের দেহ এসেছে। সেই নিয়ে দেখেছি সারা রাজ্যের মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে। এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই রকম একটা কঠিন সময় যেখানে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়েছে, অর্থনৈতিকভাবে প্রতিটা দেশই পিছিয়ে পড়েছে, মানে আর্থিক ক্রাইসিস তৈরি হচ্ছে। এই রকম একটা সময়ে যুদ্ধ মানেই কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতি। যে কোনো যুদ্ধ প্রচুর অর্থনৈতিক ক্ষতি, প্রাণহানির আশঙ্কা, এবং এই দেশের কঠিন সময়টাকে আরো কঠিন দিকে ঠেলে দেবে একটা যুদ্ধ মানেই। সেই সময় দাঁড়িয়ে এখন যে ঘটনাটা ঘটছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি একজন কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি হিসেবে তোমার কাছে জানতে চাইব, এই সময়ে যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধ এর উত্তর, নাকি সফল বিদেশ নীতি, আলোচনার টেবিল, এই বিষয়কে সমাধান করা,
কোনটা, কারণ যেখানে সারা বিশ্ব আজকে কিন্তু আক্রান্ত করোনাতে, সারা বিশ্ব চাইছে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক। এই জায়গা থেকে তোমার কি মনে হয় যে আলোচনা করে এই পরিস্থিতি মেটানো উচিত, নাকি আর একটা সার্জিক্যাল স্ট্রাইক? কি ভাবছো তোমরা? নমস্কার। আমি আমার বক্তব্য শুরুর আগে প্রথমেই সশ্রদ্ধ নমন জানাই আমাদের সেই বীর পুত্রদের জন্য, যারা দেশের মাটি রক্ষা করতে গিয়ে চীনা হানাদারদের দ্বারা আক্রমণের মুখে পড়ে এবং পিছন থেকে ছুরি মারা যাকে বলে বীরগতি প্রাপ্ত হয়েছে। তাদের প্রতি বা তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ নমন জানিয়ে আজকে আমি আমার দলের তরফ থেকে আমার বক্তব্য পেশ করছি। আমি সন্দীপটাকে বলতে চাই যে যুদ্ধ সত্যি অনভিপ্রেত, কারণ যুদ্ধ মানেই প্রাণহানি এবং অর্থহানির একটা সম্ভাবনা অবশ্যই থাকে এবং সেটা বাস্তব। আজকে এই গুরুতর পরিস্থিতিতে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক চলছে। আশা করি সমস্ত দলের মতের ভিত্তিতে চীনের এই নোংরা হানাদারির বিরুদ্ধে একটা কঠিন এবং কঠোর পদক্ষেপ আমরা দেখতে পাব। এবং আমি মনে করি যে ক্ষতি সাধনের সাথে সাথে অন্তত আমাদের এটাও মেনে নিতে হবে যে আমরা আমাদের দেশের একটুকুও মাটিও কোনো বিদেশি শক্তির কাছে মাথা নিচু করে ছাড়ব না। এরপরে বাকি যা ঘটনা প্রবাহ চলবে আমার মনে হয় যে সময়ের কাছে তাকে ছেড়ে দেওয়া উচিত। একদমই তাই। আমরা 1 ইঞ্চি ভূমি ছাড়বো না, আমাদের অধিকার আমরা বুঝে নেব, এটা প্রতিটা ভারতবাসীরই। কিন্তু এই জায়গাতে বোধহয় কারোরই মতভেদ থাকা উচিত নয় এবং দ্বিমত নেই, দ্বিমত থাকা উচিতও নয়। সে চীন হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, ভুটান হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, যে কেউ হোক, আমরা ভারতীয়রা বারবার কিন্তু সহনশীলতা বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরেই দেখিয়ে এসেছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা উত্তর দিতে পারি না। যারা ফোন করছেন তাদের কাছে অনুরোধ, এখনই ফোন করবেন না, কিছুক্ষণ আলোচনাটা চলুক, কিছুক্ষণ আলোচনার পর নিশ্চয়ই আপনাদের ফোন আমরা নেব। আপনাদের কাছে অনুরোধ করছি, কিছুক্ষণ আলোচনাটা চলুক, আমরা আলোচনার মূল জায়গাতে ঢুকি। নিশ্চিত আপনাদের মতামত, আপনাদের কথা আমরা শুনবো এবং ফোন নেব। যে জায়গাটায় বলছিলাম যে আমরা নিশ্চিতভাবে উত্তর দেব, কিন্তু এখন যে পরিস্থিতিটা চলছে, এখন কিন্তু দেশের মানুষের চরম দুর্দিন, চরম দুঃসহ অবস্থা, দীর্ঘদিন লকডাউন, এখনো কিন্তু পুরো লকডাউন ওঠেনি। এটা শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের সর্বত্রই একই রকম। আর একটা যুদ্ধ মানে তো শুধু দুটো দেশের মধ্যে যুদ্ধ নয়, এর প্রভাব কিন্তু বিশ্ব অর্থনীতিতে পড়বে। এই জায়গা থেকে শুধু ভারতীয় হিসাবে আমি বলছি না, ভারতের সাথে যে সমস্ত দলগুলো, যে সমস্ত দেশগুলো ভারতের সহযোগী হিসেবে থাকে, যেমন অস্ট্রেলিয়া পরিষ্কার আজকে বলেছে যে নৈতিকভাবে ভারতের সমর্থনে আছে, যারাই থাকুক, এই সময়টা মনে হয় নাকি যে একটা যুদ্ধ যদি এড়ানো যায় এবং সেখানে মাথা না নিচু করেই, সেটা অনেক বেশি ফলপ্রসূ হতো। আমি এই জায়গাটা জানতে চাইছি। দেখুন, 2 মাস আগেও কিন্তু পরিস্থিতি এটা ছিল না। এটা একটা কঠিন এবং গুরুতর পরিস্থিতি। 2 মাস আগেও গোটা বিশ্ব এবং ভারতবর্ষ এক শত্রুর বিরুদ্ধে লড়ে চলেছিল, যাকে চোখেই দেখতে পাওয়া যায় না। সুতরাং এই পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না যদি মনে করে যে সেখানে তার বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে, যেটা ওরা নতুন সিল্ক রুট করার চেষ্টা চলেছে, সেখানে প্রায় $66 বিলিয়ন, মানে যদি আমি ওটা আমাদের নিজস্ব ভাষায় বলি, প্রায় 66,000 কোটি ডলার টাকার মতো ইনভেস্ট করে অলরেডি বসে আছে। তো সুতরাং তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে চেষ্টা করেছিল যে, যেমন আপনারা দেখেছেন যে এর আগেও ডোকলামেও হয়েছে, যে ভারতবর্ষ তার নিজস্ব এরিয়ার সীমানার মধ্যে নিজস্ব স্ট্র্যাটেজিক রাস্তা তৈরি করতে গেলে বারংবার চীনা আগ্রাসনের একটা মুখোমুখি হচ্ছে। আমরা 2014 পর থেকে দেখেছি যে একটা সশক্ত সরকার থাকলে সে জোরপূর্বকভাবে নিজের জায়গা দখল করে রাখতে পারে। ডোকলামও তার উদাহরণ, এবং বর্তমানে যে লাদাখ ভ্যালিতে যে ঘটনাটা প্রবাহ চলেছে সেইটাও তার উদাহরণ। ভারতীয়রা একটুও জায়গা ছাড়েনি এবং ভারতীয় সেনারা সেদিনকার ওই কাপুরুষিত আক্রমণ আমরা আন্দাজই করতে পারিনি যে
6ই জুনের যে মিটিংটা হয়েছিল, যেখানে মোটামুটি একটা স্থিতাবস্থা চলে আসে যে সবাই সবার পূর্ব অবস্থানে ফিরে চলে যাবে, তারপরে রাত্রেবেলা পেট্রোলিং পার্টির ওপর এরকম পিছন থেকে এরকম একটা জঘন্য আক্রমণ হবে। এবং আক্রমণের একটা জিনিস দেখুন যে লাঠির মাথায় পেরেক নিয়ে অতর্কিতে আক্রমণ করা হয়েছে, কিন্তু কাঁটাতার জড়িয়ে আপনারা দেখেছেন। এবং আমাদের সেনারা নিজেদের জীবনের বলিদান দিয়ে সেখান থেকে 1 ইঞ্চি পিছু না হটে সেই হানাদারকে পিছনে হটতে বাধ্য করেছে। কেউই চাইবো না আমরা যে কখনো এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হোক যেখানে প্রচুর পরিমাণে দেশের মানুষের জীবনহানি ঘটে, কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে বারবার যদি কেউ খোঁচায় আমরা সেই খোঁচাটা মেনে নেব। আপনি আজকে খোঁচালেন, আমার একটু রক্ত বেরোলো, কালকে আবার করালেন, একটু রক্ত বেরোলো। এর একটা স্থায়ী সমাধান দরকার। এখন স্থায়ী সমাধানের রাস্তা কি হবে? আমি এখনো বলছি যে আমি কেন্দ্র সরকারের শাসক দলের প্রতিনিধি হিসাবে এইটুকুই বলতে পারি যে আজকে সর্বদলীয় মিটিং যেটা হচ্ছে তার ফলে একটা যে আলোচনার বিষয়বস্তুর পরে যে জিনিসটা জিস্ট উঠে আসবে সেই অনুযায়ী সরকার পদক্ষেপ করবে এবং আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতবাদ ভুলে গিয়ে শুধু দেশের কথা ভেবে যে নির্ণয়টা নেবে সেটা আমাদের জন্য আশা করি ভালো পদক্ষেপ হবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। হয়তো আমরা আগামীকালই এই নিয়ে বিস্তারিত আলোচনায় বসবো যে কোন পথে চলেছে আমাদের দেশ ভারতবর্ষ, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু আজকে আমাদের মূল আলোচনার যে বিষয়, যারা ফোন করছিলেন তাদের আবারও বলি, আমি বলেছিলাম মূল আলোচনা শুরু হলে আপনাদের ফোন নিতে শুরু করব। আপনারা এই মূল আলোচনা শুরুর পরে ফোন করুন, নিশ্চিতভাবেই আপনাদের ফোন কল আমরা নেব। আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়, এই রকম একটা কঠিন পরিস্থিতিতেও প্রতিদিনই রাজনৈতিক পালাবদলের নাটক চলছে যাতে বীতশ্রদ্ধ মানুষ। সৌভিক, একদিকে করোনা, একদিকে দেশের এই কঠিন সময়, এই সময়ে দাঁড়িয়েও প্রতিদিন দেখা যাচ্ছে দল বদলের যে পালা এটা প্রতিদিনই চলছে। এতে করে আমার হাউস মনে করছে সাধারণ মানুষ, তৃণমূল বা বিজেপি যারাই এটার সঙ্গে যুক্ত থাকুক তাদের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠছে এই রাজনীতিটার ওপর। এটা হচ্ছে হাউসের মত। তুমি কি বলবে এই বিষয়ে? দেখো সন্দীপ দা, প্রথমে আমি বলে রাখি যে লকডাউনের পূর্বে যখন প্রায় পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন এই ছন্দেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি এগিয়ে চলছিল। তো যখন করোনার প্রকোপ বাড়তে শুরু করলো এবং লকডাউন জারি হলো তখন বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক কার্যকলাপ স্থগিত রেখে এই মহামারীর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই যতটা সম্ভব নিজেদের সমর্পণ করে চেষ্টা করেছে। দলবদলের প্রসঙ্গে বলি যে করোনার সময়ও এবং তার থেকেও বড় বিপর্যয় আমাদের ওপর দিয়ে ঘটে চলে যায় যে করোনার সাথে সাথে আমফান, মানে গোদের ওপর বিষ ফোড়া যাকে বলে। তো সেই সময় দেখা গেছে যে সরকারের কিয়দংশে অপদার্থতা, তার সাথে যুক্ত হয়েছে কাটমানি খাওয়ার পুরাতন ট্র্যাডিশন এবং করোনা সামলানোর নামে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রায় নিজেদের দলের মধ্যে যেটা দেখা গেছে যে চালের ভাগ বাটোয়ারা। করোনায় যেটা হয়েছিল প্রথম যখন সরকারের তরফে সরকারি ত্রাণ আসা শুরু হয়, এটা পশ্চিমবঙ্গের মানুষ একদম চোখের সামনে দেখতে পেয়েছে, হয়তো সেই সময় রাস্তায় নামতে পারেনি, যে কিভাবে সরকারি চাল লুট হয়ে শাসক দলের মাধ্যমে নিজেদেরকে বড় করে দেখানোর জন্য লোকেদের মধ্যে বিলীন করে দেওয়া হয়েছে। আবার দেখুন সরকারি বা আমি যদি বলি যে ক্ষমতাসীন শাসক দলের বিভিন্ন এমপি, বিভিন্ন এমএলএ, ছোটোখাটো নেতা, তারা এধার থেকে ওধার গেছে, বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিলি করেছে। অথচ আমাদের নির্বাচিত যে 18 জন সাংসদ তাদেরকে প্রশাসনকে মানে কাজে লাগিয়ে এক প্রকার ঘরে বসিয়ে রাখা হয়েছে। কেউ ত্রাণ দিতে গেলে তাকে বলা হচ্ছে তুমি আইসোলেশনে থাকো, তোমার কোয়ারেন্টিন বাধ্যতামূলক, তুমি এর বাইরে যেতে পারবে না, তুমি এই করতে পারবে না, কিন্তু সেটা শাসক দলের ক্ষেত্রে থাকে। তো যখন আনলক শুরু হলো তখন বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া, প্রধানত তৃণমূলের একদম তলার দিকে যারা তৃণমূলটাকে বুকে আগলে ধরেছিল তারা বহুদিন আগে থেকেও যোগাযোগ করছিল এবং এই কাজটার পরে এক প্রকার বীতশ্রদ্ধ হয়েই আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করে। এবং আনলক 1 পর্ব যখন শুরু হয় তখন আস্তে আস্তে আমাদের দল তাদেরকে জায়গা দিতে শুরু করে এবং আমরা চাই যে
নিচুতলার যে সমস্ত কর্মী রাজনৈতিক দলের, প্রধানত তৃণমূলের, যারা এই জিনিসটাকেই ভালোভাবে দেখেনি, এত গোষ্ঠী, তার এত ভাগ বাটোয়ারা, তারা যখন আসতে চেয়েছে আমাদের মনে হয়েছিল যে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারবো এবং তাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী। সেই হিসাবেই আমাদের, আপনি দেখেছেন যে বিগত প্রায় 10-15 দিন হতে চললো যে রেগুলার বিভিন্ন অঞ্চল থেকে, যেমন গোঘাট বলুন, খানাকুল বলুন, আরামবাগ বলুন, হরিপাল বলুন, পুরসুরা বলুন, তারকেশ্বর বলুন, 50 জন, 60 জন, 70 জন, 100 জন করে রীতিমতো এসে জয়েন করেছে আমাদের দলে এবং আমরা তাদেরকে আমাদের সহকর্মী হিসাবে পাশে টেনে নিয়েছি। ভেরি গুড। এই যে ধরছেন, আপনি বলছেন প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে 50, 60 জন, 70 জন, 100 জন করে লোক আপনাদের দলে যোগ দিচ্ছে। দেখা যাচ্ছে, আপনাকে যদি জায়গা বলেন আমি জায়গা ধরে ধরে ব্যাখ্যা করতে পারি, কিন্তু যেহেতু আমাদের আলোচনার টাইমটা 40 মিনিট, সেহেতু আমি জায়গা ধরে নাম বলছি না। হ্যাঁ, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের এখানেও যদি এই ঘটনা ঘটে থাকে, আপনারা ফোন করুন, ফোন করে আমাদের জানান, সেই আলোচনা আমরা এখানে তুলব। যেটা বলছিলাম যে যদি জায়গা ধরে ধরে নাও বলি, দেখা যাচ্ছে সকালবেলা আপনারা যাদেরকে আপনাদের দলে যোগদান করালেন, হয়তো আপনারা 50 জনকে যোগদান করালেন, সেটা টোটো ইউনিয়ন হোক, সেটা অন্য সাধারণ কর্মী হোক, মহিলা সংগঠন হোক, যে কোনো সংগঠন থেকে, আবার বিকেলবেলা দেখা যাচ্ছে তৃণমূল তাদের আবার কয়েকজনকে নিয়ে আসছে, নিয়ে এসে তৃণমূলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং প্রতিটা ক্ষেত্রেই, বিশেষ করে খানাকুল থেকে যে একই অভিযোগ আসছে যে বিজেপি রেলের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং দলে যোগদান করলে বড় পদ দেবে বলেছিল। সেই কারণেই তারা সকালবেলা বিজেপিতে গিয়েছিল, তারপরে যাওয়ার পর মিটিংয়ে শুনেছেন যে এইসবের কোনোটাই হবে না, বিকালবেলা সেই কারণে তারা তৃণমূলে আবার পুনরায় ব্যাক করছে। এই যে সকালে তৃণমূল, দুপুরে বিজেপি, বিকেলে তৃণমূল, এই যে ঘটনাটা চলছে, সাধারণ মানুষের চোখে আপনার মনে হয় না আপনার দল কোথাও ছোট হয়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত ট্র্যাডিশন হচ্ছে যে শাসক দল সবসময় প্রশাসককে ভালো রকমভাবে ইউজ করে এবং ইউজ করে কণ্ঠরোধ করতে। তাহলে আপনি যখন খানাকুলের ঘটনাটা বললেন, আমি একটা মজাদার তথ্য দিই। খানাকুল থেকে আমাদের যে সমস্ত ভাইয়েরা এসে জয়েন করেছিল, তারা যখন বিকালে ফিরে যায়, তারা ফোন করে জানায় যে তাদেরকে বলা হয়েছে যে তারা যদি বিজেপি করে তাহলে আসছে যে ধান রোয়ার সিজন, তাদেরকে মাঠে ধান রুইতে দেওয়া হবে না, বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়িটা বেরিয়ে গেছে সেইটা আটকে দেওয়া হবে। তো তখন আমাদের নেতৃত্বরা বলেন যে গরিব সবসময় গরিবই থাকে, তাকে ফুটবলের মতো ব্যবহার করে যে আচার আচরণ করতে চাইছে তৃণমূল, আমরা অতটাও নিম্ন মানসিকতাতে নামতে পারছি না। আমরা চাই না যে তারা ওই বঞ্চনার শিকার হোক। আমরা তখন তাদেরকে বলি যে তোমরা তোমাদের এরিয়ার অবস্থা বুঝে অবশ্যই কাজ করো। এবং আপনি যে অভিযোগটা আনছেন যে রেলে চাকরি দেওয়ার নাম করে এই সেই, আমি অভিযোগ আনছি না। আমি বলি, আমি কথাটা মানে বলছে যে আমরা জিজ্ঞাসা করতে মিডিয়া যে আপনারা তো দুপুরে বিজেপিতে যোগ দিলেন, বিকেলে কেন তৃণমূলে? আমি শেষ করি। তখন তারা বলছে কিন্তু এই কথা, খানাকুলের অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটেছে যে রাঙা, যে তৃণমূলের ওখানে বর্তমানে সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন, তিনি তার হাত ধরে আবার নাকি ফেরত যান এবং তারা অভিযোগ করেন। এখন বর্তমানে একটা খুব রাঙা অবভিয়াসলি 23 তারিখে রেজাল্ট বেরোনোর পরে তিনি দিল্লি গিয়ে বড় নেতার হাত ধরে যোগদান করেন এবং তিনি এইটা শুধু ভুলে গেছিলেন যে এটা বিজেপি। তিনি সাংগঠনিকভাবে যখন আরামবাগ সাংগঠনিক জেলায় কাজ করতে আসেন, তখন তাকে পরিষ্কার বলা হয় যে তুমি যে দলেই নেতা থাকো বা যে দলেই প্রধান থাকো, যাই করো, তোমাকে 3 বছর মিনিমাম কর্মী হিসেবে কাজ করতে হবে। তো তিনি এই ব্যাপারটাই বুঝে উঠতে পারেননি যে আমি এত বড় নেতা, আমার জন্য পার্টি অফিসে গেলে এত চেয়ার রাখা থাকে, আমি এত ভাগ বাটোয়ারা পাই, সেখানে আমাকে একজন কর্মী হিসেবে কাজ করতে হবে বলে। তো তিনি বাইরে বেরিয়ে গিয়ে, তিনি দলটার সঙ্গে মানিয়ে নিতে না গিয়ে তিনি আবার তৃণমূলে ফিরে গেছেন। 3 বছর কর্মী হিসেবে কাজ করতে হবে। 3 বছর আমাদের দলের নিয়ম হচ্ছে যদি আপনি আসেনও, আপনি যেই হন, আপনাকে কিন্তু মোটামুটি 3 বছর কর্মী হিসাবে কাজ করতেই হবে। একমাত্র যদি আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেন সেটা আলাদা কথা, কিন্তু যদি যোগ্যতা না থাকে, যদি আপনার বিরুদ্ধে আক্রোশ থাকে, যদি আপনার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আপনাকে 3 বছর নর্মাল পার্টি মেম্বার হিসাবে কাটাতেই হবে। তারপর যদি পার্টি দায়িত্ব বোঝে আপনাকে দেবে। সেইটা দিতে পারেনি। রাঙা গিয়ে বাইরে এর আগে গিয়ে বোমা ফাটিয়েছিল যে এই হয়েছে সেই হয়েছে, তার কোনো প্রমাণই দিতে পারেননি। এবং খানাকুল থেকে যারা এসেছিল তারা কিন্তু সবাই প্রাপ্তবয়স্ক, তাদেরকে এইটা বলে নিয়ে আসা হয়নি যে রেলে চাকরি দেবো বলে তারা জয়েন করতে এসেছে। এখন ফিরে গেছে, তাদেরকে কিছু বলাতে হবে বলে
এরকম ধাপ্পাবাজি দিয়ে চলছে। আচ্ছা, তার ব্যতীত অন্য কিছু নেই। তুমি যে কথা বলছিলে যে 3 বছরের একটা প্রসঙ্গ, কিন্তু তোমাদের দলে যেটা দেখলাম আমরা, তুমি যুবর আরামবাগ শহরের যুব মোর্চার দায়িত্বে আছো, তোমার যে এখন রাজ্য সভাপতি সেই তো কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, 1 বছরও হয়নি রাজ্য সভাপতি। আমি বারবার বলছি যে এক্সেপশন সব জায়গাতেই থাকে, এবং বর্তমানে আমাদের রাজ্য সভাপতি যুবর সৌমিত্রদার ক্ষেত্রে বলি, সৌমিত্রদা ভোটের টাইমে আমাদের ওখানকার প্রশাসনের দ্বারা তিনি নিজের এলাকাতে প্রচারই করতে পারেন। হয়তো আপনারা আরামবাগের লোকাল লোক জানবেন যে সেই সময়টাতে, ভোটের সময়টাতে উনি গোটাটা আরামবাগে কাটিয়েছেন, এবং শুধু কাটাননি, ওই সময়তে নিজের প্রচার কেন্দ্রে না ঢুকেও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। পার্টি যখন দেখেছে যে একটা লোকের ক্যাপাবিলিটি আছে, সেই হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমার যুব সভাপতি হিসাবে, রাজ্য যুব সভাপতি হিসাবে আশা করছি যে তিনি কাজ করবেন, এবং সভাপতির দায়িত্ব সামলানোর একটা অভিজ্ঞতাও আছে, কারণ উনি কংগ্রেস বা তৃণমূল দুটোরই যুব সভাপতির দায়িত্ব সামলেছেন। বলা ভালো যে দুটো দলেরই গোপন দুর্বলতা জানেন, সেই হিসাবেও কাজে লাগানো যেতে পারে। অভিজ্ঞতা যুব সভাপতি হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন, এবং তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা রাজনৈতিক দল যদি বলি তাহলে সরকারি দলের বিরুদ্ধে যে জনমত তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগানোর জন্য যতটা কাজ করা প্রয়োজন ততটা কাজ উনি করতে পারবেন, সেই হিসাবেই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং উনি আশা করি সেই জিনিসটা ভালো করেই পারবেন, আমাদের বিশ্বাস আছে। আপনার রাজ্য সভাপতির ক্ষেত্রে বোঝা গেল ভারতী ঘোষ, নীতিশ প্রামাণিক, এনাদের ব্যাপারটা একটু কিছু খুলে বলবেন। নীতিশ প্রামাণিকের ক্ষেত্রে একই বলবো, আমাদের যে রাজ্য কমিটি গঠন হয়েছে দেখা যাচ্ছে এই ধরুন আপনার সব্যসাচী, মানে যারা মোটামুটি সেই অর্থে তৃণমূল থেকে গিয়েছিল তারা প্রত্যেকেই রাজ্য কমিটিতে আছে। তৃণমূল থেকে বহু লোকই এসছে, কিন্তু দেবজিৎদার মতো লোক নেই। দেবজিৎদার মতো লোক হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি গোঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, আমার শ্রমিকবাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, যে এই যে দল বদলের রাজনীতি চলছে, তারা অন্য রাজনৈতিক দল থেকে আপনাদের দলে আসছে, তাদের কি দলে আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করাবেন, না আপনারা শুধুমাত্র লোক দেখান, যেটা তৃণমূল থেকে আজকে ধরুন তৃণমূলে তারা সুবিধা করতে পারেনি বলে আপনাদের দলে আসছে, আপনাদের দলেও ধরো সুবিধা করতে পারবে না, আবার অন্য দলে যাবে, এই যে দল বদলের খেলা চলছে এটাকে আপনারা কিভাবে সামলাবেন? ধন্যবাদ। ধন্যবাদ। খুব বাস্তবসম্মত একটি প্রশ্ন করেছেন। আমি শুধু তার প্রশ্নের উত্তরে একটিই বলবো, যারা জয়েন করছে তারা যদি দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারে এবং দলের ঘোষিত কর্মসূচি বা দলের কাজের সঙ্গে মানিয়ে নিতে পারেন, অবশ্যই তিনি দলে সম্পদ হয়ে উঠবেন। এখন যদি তিনি সেটা না হয়ে উঠতে পারেন বা তিনি সেই কাজটার সঙ্গে মানিয়ে নিতে না পারেন, তাহলে আমাদের দলে নিয়ম নীতির বাইরে কিছু হয় না। নিয়ম নীতির মধ্যে তিনি যদি থাকতে পারেন অবশ্যই থাকবেন, কিন্তু নিয়ম নীতি ব্রেক করলে আমাদের দলের ক্ষেত্রে যা নিয়ম তাই সেই হিসাবে কাজ চলবে। ধন্যবাদ। কিন্তু আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই ধরুন ভারতী ঘোষকে নিয়ে আপনাদের ভয়ঙ্কর অভিযোগ ছিল, কিছুদিন আগে পর্যন্ত ভয়ঙ্কর অভিযোগ ছিল। আরেকটা ফোন নেব। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি মদন কুন্দ আরামবাগ থেকে। কোথা থেকে? আরামবাগ। হ্যাঁ বলুন। বলছি এই যে রাজনীতিটা কি জীবিকা না ব্যবসা, এটিকে থাকতে হবে, এখানে কি নীতি আদর্শ বলে কিছু নেই? বড় নেতা থেকে ছোট নেতা এবং সাধারণ মানুষ সবাই দল বদল করছে। আমার কাছে একটা মার্ক্সবাদের আদর্শ আমি ছোটবেলায় পড়েছি, বড়বেলায় দেখেছি, কংগ্রেসের আদর্শ সকলের একটা, মানে নেতাজির একটা আদর্শ, গান্ধীজির একটা আদর্শ। আজকে তো দেখছি মানে কি বলবো, ফুটবলের মতো জনগণকে নিয়ে এদল ওদল করা হচ্ছে, আর নেতাদের কি কোনো আদর্শ নীতি নেই? আমার এটাই প্রশ্ন। ধন্যবাদ। ছবিবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটাতে অনুষ্ঠান শুরু করেছিলাম, যে যারা রাজনীতি রাজনীতিতে আসছেন, এই বারবার একই কথা কিন্তু উঠে আসছে, যে যারা রাজনীতিতে আসছেন তাদের ক্ষেত্রে যারা সমস্যা হয়ে দেখা দিচ্ছে, যে রাজনৈতিক নেতাদের
একটা মিনিমাম আদর্শবোধের জায়গা থাকে যে কোনো রাজনৈতিক নেতাদের। সে মার্ক্স যারা বামপন্থী হোক, বামপন্থীদের হতে পারে, ডানপন্থীদের হতে পারে, যে কথা উনি বলছেন। দীর্ঘদিন বা কংগ্রেসি যারা ছিলেন, আমরা পুরনো কংগ্রেসি যাদের দেখেছি, খদ্দর পড়া ধুতি পড়া মানুষ। কিন্তু বর্তমান রাজনীতিতে কি আদর্শ বলে আর কিছু নেই? যে যেখানে খুশি নিজের ইচ্ছে মতো দল বদল করছে যখন তখন, মানে আদর্শ কি প্রতিদিন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, নাকি আজকের রাজনীতিতে আদর্শের দরকার নেই, রাজনীতির একটা পেশা হয়ে উঠছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তা আমি প্রথমে আসি আদর্শের কথায়। দেখুন, সব রাজনৈতিক দলের একটা নিজস্ব চেনা গণ্ডি এবং চেনা আদর্শ থাকে, সেই হিসাবে সেই দলের কর্মী বা নেতা সংযোজিত হয়। আপনি দেখেছেন যে 2011 সালে যখন বিপুল জনাদেশ পেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বামফ্রন্ট সরকারকে উৎখাত করে আসবো, আপনি আর একটা ফোন কল নেব। হ্যাঁ বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পুরসুরা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার দুটি কোয়েশ্চেন আছে সৌভিক বাবুর কাছে। এক নম্বর হচ্ছে, যারা এতদিন দল মানে শাসকের সন্ত্রাস উপেক্ষা করে দল করছিলেন তারা আজ কোথায়? এক নম্বর কোয়েশ্চেন। নতুনদের দিয়েই কি রাজনীতি হবে? বিজেপি কি ভাবছে? দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন, বিজেপি নেতাদের বিধায়ক করে দেবেন বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন পুরসুরাতে। এই বিষয়ে কোথা থেকে এটা কোথাকার অভিযোগ? পুরসুরার হেলান এলাকা থেকে বাবলু পাত্র নামে এক বিজেপি নেতা, তৎকালীন মন্ডল সভাপতি ছিলেন 41 নম্বর জেডপি, উনি সঞ্জিত সামন্ত নামে এক ব্যক্তির কাছ থেকে বিধায়ক করে দেবেন বলে 16 লক্ষ টাকা নিয়েছেন। এমনটাই কিন্তু সঞ্জিত বাবু অভিযোগ করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই জায়গায় আরামবাগ বিজেপি কি ভাব? ধন্যবাদ। চেষ্টা করছি আমরা প্রতিটা প্রশ্নের উত্তর দিতে। প্রথমে যেটা আসবো আদর্শবোধের জায়গা, বলুন। তো একটা নির্দিষ্ট আদর্শ চেনা ছকের মধ্যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের সমাবেশ ঘটে, কিন্তু বিরোধী দল থাকাকালীন এবং শাসক দল থাকাকালীন যে জিনিসটা হয়, যে শাসক দলে আসার পর সরকারি কাজকর্মের মধ্যে দিয়ে গিয়ে মানুষজনের একটা স্টিরিওটাইপ ভাবনার সৃষ্টি হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে নীতি আদর্শের সঙ্গে কোথাও কোথাও সংঘর্ষ ঘটছে। সেই ক্ষেত্রে অনেকে বেরিয়ে আসেন, তারা অন্য জায়গায় আশ্রয় খোঁজেন। না, আমরা আমি একটু বলি। তো আমি একটু পিছিয়ে চলে যাব 2018 সাল। তখন পঞ্চায়েত ভোটের দামামা বেড়েছে। গোঘাটের তৎকালীন প্রাক্তন বাম সাংসদ, ভুল বললাম, বাম এমএলএ আমাদের বাম বিধায়ক বিশ্বনাথ বাবু। তো বিশ্বনাথ বাবু এরকম নমিনেশন করতে আসেন, আপনারা দেখেছেন সেই বিভৎস চিত্র। তার সাথে যে মহিলা ছিল তাদেরকেও রেয়াত করা হয়নি, তো তিনি বামপন্থী আদর্শে দীক্ষিত। তো তার যারা উপরতলার নেতৃত্ব আছে তারা কিন্তু তার সঙ্গে এসে একবার দেখাও করেন। অথচ উল্টো দিকে কি হলো, যে আমাদের ওখানকার স্থানীয় ছেলেরা যাদের কাছে উনি প্রায় জেঠু বা কাকুর সমান, তারা গিয়ে সান্ত্বনা দিয়ে এসেছিল। এর পরবর্তীকালে দেখা যায় যে উনি আমাদের দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। এখন তেনার মতো যদি একজন আদর্শবান ব্যক্তি, যারা একদম বামপন্থী আদর্শ বিশ্বাসী, তিনি যদি তার দলের ওপর আস্থা হারিয়ে আমাদের দলে এসে আমাদের দলের সাথে মিশে আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে চান, তাহলে আমার মনে হয় না যে আমাদের পক্ষে তাকে বাদ দেওয়া সম্ভব বা বাদ দেওয়া। আমি যেমন পাশাপাশি এটা বলছেন, পাশাপাশি সোমনাথ ভট্টাচার্যের উদাহরণও আছে কিন্তু। অত বড় একজন ব্যক্তিত্ব, তিনি কিন্তু তার শেষ জীবনটা বামেদের কাছে এক প্রকার বাধ্য হয়েই ছিলেন, তিনি বহিষ্কৃত হয়েছিলেন। তারপরেও তিনি তার নিজস্ব ব্যক্তি আদর্শ ত্যাগ করেননি। এটা ব্যক্তি বিশেষের, এটা তো আদর্শ ব্যক্তি বিশেষ হয়তো পরিবর্তন এখন হচ্ছে। একটা ফোন করলেন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আরামবাগ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার কাছে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে, ধরুন তৃণমূল থেকে বিজেপিতে এলো, বিজেপিতে কাজ করলো, 1 মাস 2 মাস কাজ করার পর আবার তৃণমূলে ফিরে গেল। তখন উনি যে বলছেন যে বিজেপির নীতি আদর্শ খারাপ, আবার যারা এতদিন তৃণমূল করেছেন তারা আবার বিজেপিতে এসে বলছে তারা নীতি আদর্শ খারাপ বা চোর এইসব বলছে। তা আমি বলতে চাই, আগামী দিনে এই লকডাউনের পরে যেটা হচ্ছে, আজকে দিনের সকালবেলা বিজেপিতে যোগদান করছে, আবার বিকেলবেলা তৃণমূলে যোগদান করছে, এই পর্বটা সৌভিকবাবু কি বলবেন? এই প্রশ্নটা আমার রইল। ধন্যবাদ। আপনার নামটা বলবেন?
না, আমি নামটা, আচ্ছা, আমার ঠিক নাম আছে, সাহেব ধন্যবাদ, পাত্র। ধন্যবাদ, ধন্যবাদ, ঠিক আছে। সৌমিকবাবু, এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। আপনি যেই ফোন করুন এই একই কথা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। কিন্তু পুরসুরা থেকে দুটো মারাত্মক অভিযোগ এসছে। 1 নম্বর অভিযোগ হচ্ছে যে তৃণমূল থেকে যারা বিজেপিতে আসছে তাদের যেভাবে জায়গা করে দেওয়া হচ্ছে, বিজেপির আদি নেতারা যারা দীর্ঘদিন লড়াইটা করেছেন তারা কিন্তু পিছনের সারিতে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন? সন্দীপদা, খুব একটা বাস্তব কথা বলি যে তুমি আমাকে বিজেপির সঙ্গে প্রায় 4 বছর দেখছো যে আমি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। আমি যখন আমার রাজনৈতিক জীবন শুরু করি তখন কিন্তু আমি বিজেপির যুবর সম্পাদক হিসেবে শুরু করি। সেটা আস্তে আস্তে পরিবর্তিত হতে কাজের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে 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 দায়িত্ব পেতে পেতে উঠে এসছে। এখন মানে আমি একটা সহজ ভাষায় সহজ উত্তর দিই, সেটা হলো যে কাজটায় পারদর্শী তাকে পার্টি সেই কাজটা দিয়েই করাবে। আমি যে কাজটা করতে পারি পার্টি আমাকে সেই অনুযায়ী কাজ দেবে। অন্য ব্যক্তি যদি আমার থেকে ভালো কাজ করেন তাহলে কিন্তু পদটা আমার ব্যক্তিগত বা আমার পারিবারিক সূত্রে পাওয়া না। যদি দেখা যায় যে আমার পদে আমার থেকেও বেটার কেউ কাজ করে তাহলে আমার তাকে নিজে থেকে চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত, যাতে সে উঠে এসে কাজটা করতে পারে। কারণ তৃণমূল থেকে আসছে তারা জায়গা পাচ্ছে, আদি বিজেপির লোকেরা ক্রমশ কোণঠাসা হয়ে যায়। তৃণমূল থেকে এসেই জায়গা পাচ্ছে এরকম 2-4টে যদি উদাহরণ বা সেই রকম ব্যক্তির তালিকা দিতে পারেন আমার খুব ভালো হয়। কিন্তু আমি রাজ্য কমিটিতে আপনি যাদেরকে দেখছেন তারা কিন্তু অত্যন্ত নিজের কাজে পারদর্শী বলেই ওই জায়গাটা পেয়েছে। তৃণমূল থেকে দেবজিৎ দা 3 বছর যুব মোর্চার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তার সাথে সামলেছেন এবং আমরা গর্বিত যে আমরা দেবজিৎ দার নেতৃত্বে কাজ করতে পেরেছি বলে। দেবজিৎ দার জায়গায় সৌমিত্র দাকে দল এনেছে, দল ভেবেছে এবং অবশ্যই তার কাজের পারফরমেন্স বিচার করেছে। তাকে দল অন্য জায়গায়, আমাদের দলে কাজ করার প্রচুর জায়গা আছে এবং তাকে বিভিন্ন জায়গা অনুযায়ী কাজ দেওয়া হবে। ধরুন দেবজিৎ দাকে কোনো জোনাল অবজারভার করা হলো যার আন্ডারে 2খানা জেলা বা 3খানা জেলা হলো, যার গোটা রিপোর্টিং এবং গোটা সংগঠনের দায়িত্ব এবং সংগঠনে কোথায় দুর্বলতা আছে কোথায় শক্তিশালী আছে গোটাটাই তখন দেবজিৎ দাকেই রিপোর্ট করতে হবে। যেমন সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কাজ করবে। বিভিন্ন দলের তাদের দল চালানোর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে যিনি ফিট হতে পারবেন তিনিই কাজ করবেন। এখন আমি বারবার বলছি যে তৃণমূল, সিপিএম বা হয়তো এই ফার্স্ট টাইম কেউ পা রাখছে, যদি তার যোগ্যতা দেখা যায় যে সত্যি সে কাজ করতে সক্ষম এবং ভালোভাবে তুমি বলছো যোগ্যতারই জায়গা দেওয়া হচ্ছে। কোথা থেকে এসছে বড় কথা নয়, যদি সে যোগ্য হয় সে অবশ্যই জায়গা পাবে। আচ্ছা, এরপরে যে মারাত্মক অভিযোগ উঠছে যে তোমাদের দলে পুরসুরারই তোমাদের প্রাক্তন কোন এক জেপির মন্ডল সভাপতি ছিল, সে নাকি কাউকে এমএলএ টিকিট পাইয়ে দেবে বলে 16 লক্ষ টাকা নিয়েছে, বিভিন্ন জায়গাতে অভিযোগ করছে। কি বল? যিনি অভিযোগ করেছেন আমার মতে তিনি দলের নিশ্চয়ই বরিষ্ঠ কোনো নেতাকে জানিয়েছেন এবং বাবলু পাত্রের বিরুদ্ধে যে অভিযোগ এসছে তার বিভিন্ন সংবাদপত্র প্রকাশিত হয়েছে এবং ওই কারণের জন্যই যদি দলের বদনাম হয় এরকম কাজ বাবলু পাত্র করে থাকেন এখনই তাকে পদ থেকে অপসারিত করা হয়েছে। যদি দেখা যায় যে তিনি দলের ভাবমূর্তি নষ্ট করতে সচেষ্ট এবং তার ব্যক্তিগত কোনো কামানোর জায়গা তিনি তৈরি করেন যার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাহলে দল অবশ্যই কঠিন এবং কঠোর হাতে সেই শৃঙ্খলা ভঙ্গকারীকে শাস্তি দেবেন এই আশা আমি রাখি। মানে এই মুহূর্তে থেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপাতত তিনি পদ থেকে সরে গেছেন এবং তার বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে দলীয়ভাবে তদন্ত হচ্ছে সেই জন্যই তাকে পুরসুরা থেকে যে যিনি অভিযোগ করছিলেন, আপনাকে একটা তথ্য দিই যে বাবলু পাত্রের বিরুদ্ধে ইতিমধ্যে দলীয় তদন্ত শুরু হয়েছে এবং তাকে পদ থেকে সরানো হয়েছে। দলীয় তদন্ততে যদি দেখা যায় তিনি সত্যিই এই ঘটনার সঙ্গে জড়িত আছেন তাহলে সৌভিকবাবু বলছেন দল তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমি একটা শুধু ছোট্ট কথা বলি যে অভিযোগ হলেই সবসময় মানে সত্যি হয় সেটা নয়। কারণ লোকসভা ভোটের সময় আমাদের উপর একটা বিপুল চাপ ছিল। বিপুল মানে এই অর্থেই বিপুল ছিল যে 23 তারিখ রেজাল্ট বেরোনোর আগে 20 তারিখ প্রায় আমাকে আমার বাড়ির লোকই হাত ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বাইরে যে তুই চলে যা, যদি রেজাল্ট আশানুরূপ না হয় তাহলে যে প্রেশারটা এসে পড়বে সেই প্রেশারটা আমরা হ্যান্ডেল করে নেবো, তুই থাকিস না। তো আমি এরকম 2-4 দিন বাইরে কাটিয়ে আবার 23 তারিখে ফিরে 25 তারিখ আমি একটু শুধু বলে নি 25 তারিখ ফ্যামিলির লোকের সঙ্গে আমি বেড়াতে যাই। তো আমি যখন বেড়াচ্ছি সেই স্থানে ঘুরে বেড়াচ্ছি 28 তারিখ আমার কাছে ফোন আসে যে আমি নাকি 27 তারিখ আরামবাগে কোনো একটা ফোন কলটা নেই। হ্যাঁ বলুন। বলছি লাইভ থেকে বলছেন? হ্যাঁ বলুন।
কোনো লাইনটা কেটে গেছে। হ্যাঁ বলো তুমি কি যা বলছিলে। হ্যাঁ, তো এরকম আমি তখন রীতিমতো মন্দারমণিতে ঘুরে বেড়াচ্ছি, সেই সময় একটা ফোন আসে যে সৌভিক তোমার নামে একটা কেস হয়েছে, তুমি বাস স্ট্যান্ড সংলগ্ন যে আইএনটিটিউসি পার্টি অফিস আছে সেটা নাকি কালকে ভেঙে। তুমি বেড়াতে গিয়ে ওখানে পাঠিয়ে আমি শুনছি রীতিমতো এইসব শুনে। একটা ফোন করলেন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি কি ইয়ে লাইভ থেকে বলছি, ফেসবুক লাইভে? হ্যাঁ বলুন বলুন। বলছি আমরা যে এটা করছি যে দল বদলের ইয়েটা, হ্যাঁ দল বদল হচ্ছে কেন? দল বদল হচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রশ্নটা বোঝা গেল আপনার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝলাম আমি, দল বদল হচ্ছে কেন। এই আলোচনা যিনি প্রশ্ন করলেন, এই আলোচনাটাই আমরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে করছি। আপনি অনুষ্ঠানটা শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কেন দল বদলটা হচ্ছে। হ্যাঁ বলো ছবি। এবার দল বদলের যদি একটা ট্র্যাডিশন বলি, যারা মারাত্মক অভিযোগ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের নামে করা হয়, সেটা হলো যে আরামবাগ শহরের টোটো চালক আমাদের এখানকার বিজেএমটিউর সভাপতি সুভাষিস দত্তের হাত ধরে জয়েন করে। তো সেদিন সংখ্যাটা ছিল প্রায় 30-এর ওপর। এরকম টোটোতে আমরা আমাদের দলীয় স্টিকার মেরে তারা জয়েনিং করে, তার বিভিন্ন ফটো বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন যে সেরকম ভাবেই কাজ হয়েছে। পরের দিন সকালবেলা হঠাৎ করে দেখা গেল যে 6 নম্বর এবং মানে প্রায় 6 নম্বর এবং পার্সিয়ালি 14 নম্বরের কিছু টোটো চালককে জড়ো করে, এবং এই দিনকে যারা জয়েন করেছিল মানে বিজেপিতে যারা জয়েন করেছিল তাদেরকে কিছু জনকে সামনে শিখণ্ডীর মতো প্রায় ভূমিকায় রেখে আমাদের বর্তমান আরামবাগের প্রশাসক তিনি দাবি করলেন যে তাদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে এবার এটা তো আপনি বিশ্বাস করেন যে যারা শাসক দলের ছাত্রছায়া আছে তাদেরকে দুম করে রাস্তা দিয়ে যাচ্ছে, ধর করে দাঁড়িয়ে একটা বিরোধী দলের পক্ষে তাদের পতাকা হাতে ধরানো সম্ভব নয়, অন্তত পশ্চিমবঙ্গের মাটি। যদি সেটা হতেই হতো তাহলে কিন্তু সেটা লোকসভা রেজাল্টের পরই হয়ে যেত, যখন অধিকাংশ শাসক দলের নেতারা ঘর ছাড়া ছিল। আমরা কিন্তু জোরপূর্বক কিছুই করি মানে লোকসভা নির্বাচনের পর তোমরা শাসক দলের নেতাদের ঘর ছাড়া করে দিয়েছিলে না, তারা ভয়েই ঘর ছাড়া হয়ে গেছিল। যেই অবস্থাটা লোকসভা রেজাল্টের না জনরোষের ভয়, লোকসভা রেজাল্টের আগে আমার 2018-র কথা বলি, মারাত্মক কথা কিন্তু শাসক দলের নেতারা ঘর ছাড়া। তুমি তো দেখেছো সন্দীপ দা যে একমাত্র শপথ নন্দী ছাড়া তৃণমূলের শহর কংগ্রেস মানে আমাদের শহরে যারা বড় বড় নেতা বা প্রতিষ্ঠিত নেতা আছে তারা কেউ থাকেনি। কিন্তু এই অভিযোগটাও তুমি করে দেখাতে পারবে না যে বিজেপির কোনো কর্মী অন্তত আরামবাগ পৌরমণ্ডলে কোনো নেতাকে হুমকি দিয়েছে, মেরেছে, পার্টি অফিসে করেছে, এইসব কিন্তু কিচ্ছু করেনি। কারণ আমরা চেয়েছি যে রাজনৈতিক ক্রিয়াকলাপে একটা বদল আসুক, মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে, যাকে পছন্দ করবে না তাকে সরিয়ে দেবে। কিন্তু পছন্দ করে ভোট দিয়েছে মানে এই নয় যে আমি এসে শাসন যন্ত্রটাকে এমনভাবে ব্যবহার করব যে বিরোধীরা ভোটের মঞ্চে দাঁড়াতেই পারবে না। 2018-র 1 মে সম্ভবত, হ্যাঁ 1 মে, কারণ সেদিন 1 মে আমার ঠিক ডেটটা মনে নেই, যেদিনকে পঞ্চায়েতে নমিনেশন শুরু হয়। আরান্ডি থেকে আমাদের 3 জন ছেলে আরামবাগ বিডিও অফিসে নমিনেশন করতে আসে। তো আমার দায়িত্ব পড়েছিল তাদেরকে বিডিও অফিসের ভেতরে। তুমি নিজেও আক্রান্ত হয়েছে, তুমি সেটা জানো, এবং সেদিনকে রাত্রে ঘটনাচক্রে আমার ঘরে রোগ যায়। তুমি বিডিও অফিসের পাশেই বোধহয় বিডিও অফিসের সামনেই হয়েছে, পরের দিন সেদিনকে রাত্রে হয়েছে, এবং আমাদের উপাসকের হোটেলেও সেদিনকে তার পরের দিন রাত্রেবেলা একটা খুব বাজে বিশ্রী কাণ্ড ঘটে। কিন্তু যেটা হয় যে বিরোধী দল তখন সেই মানে বিজেপি মাথা চাড়া দিয়ে উঠছে, তো আমাদের পক্ষে তখন প্রতিরোধ করা সম্ভব হয়নি। কিন্তু 2019-এর যে 23 তারিখে রেজাল্ট বেরোনো, তারপরেও আমাদের ঘরের যে পরিবার, আমি একটা রাজনৈতিক দল করতে গেছি, অবশ্যই করতে গেছি, আমার ঘরে আমার মা আছে, বাবা আছে, বোন আছে, স্ত্রী আছে, আমি কখনোই চাইবো না যে আমার রাজনৈতিক ঝামেলা আমার ঘরে আসুক। কিন্তু তারা এর আগের পূর্বের ঘটনা থেকে এতই আতঙ্কিত হয়ে গেছিল যে লিটারালি তারা 20 তারিখ আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, তুই চলে যা, তোর এখন থাকার দরকার নেই, 23 তারিখে রেজাল্ট বেরোক, যেরকম রেজাল্ট হবে সেই অনুযায়ী আসবে। তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক কোন জায়গাতে যাচ্ছে, কোন স্রোতে বইছে যে একজন মানুষকে কোনো একটা রাজনৈতিক দলের কর্মী বলেছে, যে কোনো রাজনৈতিক দলের কর্মী হতেই পারে, তার বাড়ির লোক থেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। সৌভিক যে অভিযোগ করছে, এই অভিযোগ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা। সৌভিক, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, একটা বিষয় ধরে আলোচনা করব যে আমরা একটা সময় দেখা যেত যে বাবা মায়েরা ছেলে মেয়েদের আদর্শবান, চরিত্রবান এইগুলো হওয়ার দিকে জোর দিতেন, যে বাবা তুই পড়াশোনাতে সবাই ভালো হয় না, কিন্তু মানুষ হিসাবে ভালো হয়।
আজকের রাজনীতির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রাজনীতিতে কিন্তু নীতি আদর্শের যে টানা পড়ে এই আদর্শের জায়গাটা বড় খামতি। এটা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রেই তুমি রাজনৈতিক লোক তুমি এটা স্বীকার করো বা না করো, এটা বাস্তব। রাজনীতিতে আদর্শ বোধের বড্ড অভাব, তার ফলেই বোধহয় এই দল বদলের এই নাটক এই খেলা এত সহজে চলতে পারে। তোমাকে একটা স্পেসিফিক একটা ঘটনা বলি, ধরো আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, না অবশ্যই তাকে মানুষ ভোট দিয়েছে, তিনি ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি জায়গায় গেছে। মানুষ ভোট কাকে দিয়েছে? কৃষ্ণচন্দ্র সাঁতরাকে দিয়েছে না তৃণমূল কংগ্রেসকে দিয়েছে? কৃষ্ণচন্দ্র সাঁতরা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। তার মানে মানুষ আমার ভোট বা তোমার ভোট, ধরো আমরা কৃষ্ণচন্দ্র সাঁতরাকে ভোট দিয়েছিলাম, সে তৃণমূলের মানুষ বলে, সে কোনো প্রয়োজনীয়তাই বোধ করলো না মানুষের সাথে জনগণের সাথে কথা বলা, সে কালকে বিজেপি হয়ে গেল। আমাদের দেশের যে আইন, আমাদের দেশের যে সিস্টেম, তাতে করে বিজেপির একজন বিধায়ক বাড়লো, কিন্তু যারা ভোট দিয়ে তাকে নির্বাচন করলো তারা তো বিজেপিকে ভোটটা দেয়নি, তারা তো ভোটটা দিয়েছিল তৃণমূলকে। ঠিক বলছি তো? দেখো তাহলে মুহূর্তের মধ্যে এত মানুষের জনসমর্থন, এত কোটি কোটি টাকা করে নির্বাচন, এত লক্ষ মানুষের পরিশ্রম, সবকিছু কিন্তু একজন ব্যক্তির কারণে বিক্রি হয়ে গেল অথবা নষ্ট হয়ে গেল। এটাকে তুমি কি বলবে? এখানে কি জনসমর্থন ছিল? একটা প্রথম কোনো ব্যক্তির কোনো জনসমর্থন ছিল না, আমি একটা শুধু কথা বলি যে খুব রেয়ার হয় যে ব্যক্তিগত ক্যারিসমাতে বিভিন্ন জায়গায় ভোট হয়। অধিকাংশ ক্ষেত্রে হয় যে দলের প্রতীকে বা তার রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী সেখানে প্রার্থী দাঁড়িয়ে সেখান থেকে ভোটে যেতে। এবং নিয়ম হচ্ছে যে যদি আমি কাউকে ভোট দিই, আমি সেই রাজনৈতিক দলকে তার আদর্শকে মেনে নিয়ে বা তার কাজ করার ধরনকে মেনে নিয়ে ভোট দিলাম। এখন আমার নির্বাচিত যদি জনপ্রতিনিধি হঠাৎ করে দল পাল্টায়, তাহলে কিন্তু আমাদের সংবিধানে সেই নিয়মটাও আছে যে তাকে 6 মাসের মধ্যে আবার ভোটে দিতে আসতে হবে। আমি মনে করি এই জিনিসটা খুবই অনৈতিক যে একজন কারো কাছে জিতলো অন্য দলে চলে গেল, এই জিনিসটা আমাদের তো রাজনীতিতে এই সিস্টেমটা থাকা উচিত, সে জীবনে আর কোনোদিন ভোটেই দাঁড়াতে পারবে না, সে 5 বছর পরে যাক। এই যে এত মানুষ তাকে ভোট দিল, এত টাকা খরচ হলো, তার যদি আদর্শের জায়গা থাকতো, তার যদি সেই আদর্শ বোধ থাকতো, তাহলে কিন্তু সে এই বেইমানিটা করতো না। আমার মনে হয় সে তার দলের সঙ্গে কতটা প্রতারণা করেছে সেটা বিষয় নয়, সে লক্ষ লক্ষ মানুষ যারা তাকে ভোট দিয়েছিল তাদের সবার সাথে প্রতারণা করলো। আমি তো বলছি যে এই জিনিসটা হওয়া একবারেই কাম্য নয় এবং উচিত নয়, কিন্তু যখন দেখা যায় যে এরকম জিনিস হয় তখন আমার মতে ওই দল বিরোধী কাজের যে আইনটা সেইটা ব্যবহার করে দেখেছো, এটা একটাও হয়নি আজ পর্যন্ত আপনার পশ্চিমবঙ্গে। এখন পশ্চিমবঙ্গে হয়নি, পশ্চিমবঙ্গে বাইরের রাজ্যে চুপচাপ বসে থাকে, কিন্তু সে তার বিধায়কের ভাতাটা পান, সাংসদ হলে সাংসদের টাকাটা সে পান। সে তুমি একটা কেন, তুই প্রত্যেকের বলো তো, কেউ বিধায়ক বা সাংসদ দলবদল করেছে দিয়ে বলেছেন যে যতক্ষণ আমি নির্বাচিত হয়ে আসবো ততক্ষণ আমি ভাতাটা তুলবো না? বলেনি, কিন্তু টাকাটা তোলে। তার মানে এই একটু আগে আরামবাগে যিনি অভিযোগ করছিলেন, রাজনীতিতে আদর্শের চেয়েও বর্তমান সমাজে বোধহয় ব্যবসায়িক দিকটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কোথাও কি মনে হচ্ছে না অভিযোগ খুব একটা মন্দ নয়? রাজনৈতিক দলের আরো বেশি সতর্ক এবং সচেতন হওয়া উচিত যে আমি কাকে প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছি, সে কি ব্যক্তিগত স্বার্থটা বেশি হিসাবে দেখছে। আগের বিধানসভায় দেখেছেন যে আমাদের মাত্র 3খানা এমএলএ ছিল এবং খুবই নগণ 3খানা এমএলএ ছিল। সেই এমএলএ তোমাদের দল পরিবর্তন করে একাধিক এমএলএ গেছে, তোমাদের দলও তৃণমূল থেকে একাধিক এমএলএ গেছে, কিন্তু এমন নয় যে তারা বর্তমানে এমএলএ গিয়ে তারা আবার নর্মাল থেকেছে। এটা অন্তত হয় না যে রাজ্যের শাসক দলের উল্টো দিকে গেলে শাসক দল যে ফেভারটা পাবে সেটা বিরোধী দল পাবে বলে। সেটা পাক বা না পাক, আমাদের যেটা আজকে মূল আলোচনার বিষয় ছিল যে রাজনৈতিক পালাবদলে, সাধারণ পালাবদলের নাটকে, কোট আনকোট নাটকের কথাটা আমরা ব্যবহার করছি, রাজনৈতিক পালাবদলের নাটকে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। কোথাও কোথাও গিয়ে কি তোমারও মনে হচ্ছে না, তুমিও তো এখন স্বীকার করছো যে কোথাও একটা রাজনৈতিক দলগুলো যারা মাথা, তাদের সতর্ক হওয়া উচিত? দেখো সন্দীপ দা, আমি বলি যে পার্লামেন্ট ডেমোক্রেসিতে একটা জিনিস হয়, সেটা হলো যে সংখ্যাটাই দিনের শেষে শেষ কথা বলে। এটা তুমিও জানো, এটা আমিও জানি। আমরা বিভিন্ন কর্মসূচি করে থাকি। আজকে 272 আমাদের টার্গেট ছিল, তারপর 300, আমরা দুটোই অ্যাচিভ করেছি এবং আগামী দিনে
এই লক্ষ্যমাত্রা বাড়বে, আমরা সেই দিকে এগিয়ে যাব এবং সেই অনুযায়ী কাজ করব। এটা হলো তার জন্য আদর্শের জলাঞ্জলি দিতে হলে দেবে। সেটা আমি একবারও বলছি না যে আদর্শের জলাঞ্জলি দিয়ে কাজ করেছে। বিগত 6 বছরে মোদী সরকার যে কটা কাজ করেছে সেই কথা কিন্তু আমাদের প্রচার পর্বে আমরা বলে দিয়েছিলাম যে আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করব। ভাই মনিরুলের মতো লোককেও তোমরা দলে নিয়েছো। মনিরুল দলে কিন্তু থাকতে পারেনি, মনিরুল দলে এসছে, আমরা বারবার বলেছি দলের দরজা সবার জন্য খোলা, কিন্তু সে দলে ফিট করতে পারবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার দলের ভাবনা চিন্তা আমার দলের ভাবনা চিন্তার সঙ্গে মনিরুল মানাতে না পারলে সেটা মনিরুলের ফল, মনিরুল ওই জন্য চলে গেছে। আবার লোকালে রাঙা দেখো, রাঙাও আমি তো বারবার বলছি যে দলের দরজা সবার জন্য খোলা, কিন্তু দলের যে নিয়ম শৃঙ্খলা যে আদর্শ সেটার সঙ্গে যদি তুমি মানিয়ে নিতে পারো, ম্যাচ করতে পারো, সেইভাবে কাজ করতে পারো, তবেই তুমি দলে স্বাগত, নাহলে তুমি দলে অচ্যুত হয়ে থাকবে এবং যখন দেখতে পাবে তার ব্যক্তিগত লাভটা হবে না। তুমি একদম আমার চেয়েও বয়স অনেকটা ছোট, তোমরা তাজা, রাজনীতিতে একেবারেই নতুন মুখ বলবো, তোমরা হচ্ছে একদম একটি স্বচ্ছ পবিত্র মুখ রাজনীতির ক্ষেত্রে। তুমি নিজে বলছো যে আমার দলের দরজা সবার জন্য খোলা, ভেরি গুড। তার মানে তুমি যেই লোকটার বিরুদ্ধে প্রতিদিন মাইক ধরে চিৎকার করছো, যে লোকটা প্রতিদিন তোমার আদর্শকে ধর্ষণ করেছে, তোমাকে ধরে মেরেছে, তোমাকে ভোটে দাঁড়াতে দেয়নি, তোমার বাড়ি আক্রমণ করেছে, আজকে সে দেখতে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তোমার দরজা খোলা, সে কিন্তু ঢুকে যাবে। সে আমার আদর্শ যদি কাজ করতে পারে, যদি আমার বক্তব্য এই জায়গাটাতে, তাহলে আদর্শের জায়গাটা কোথায় রইলো? তুমি সংখ্যা বাড়ানোর জন্য লোকটাকে নিয়ে নিলে। সেই লোকটি যখন আমাকে মেরেছে হিসেব মতো যদি দেখতে হয়, তাহলে তার ব্যক্তিগত ছেড়ে দাও, আমি তোমার আদর্শকে প্রতিদিন ধর্ষণ করেছে যে লোকটা। আমি তো বলছি তাহলে সে এসে আমার আদর্শের সঙ্গে যদি না ফিট করতে পারে, তাহলে তাকে অবশ্যই দল ছেড়ে চলে যেতে হবে। আমি তো বলছি যে তার সর্বোচ্চ একদম যদি জলে উদাহরণ হয় রাঙা এখানে কারোর সাথে যোগাযোগ না করে বড় নেতা, যেহেতু একদম দিল্লি গিয়ে যোগাযোগ করলো যে আমি বড় নেতা হয়ে গেছি, সে সেখান থেকে ফিট করে মানে আমি এই নেতার সঙ্গে চ্যানেল করবো, ওই নেতার সঙ্গে চ্যানেল করবো। দিনের শেষে যখন সাংগঠনিক নিয়মে কাজ করতে গেল, তখন দেখতে হলো সে আমাদের দলের মধ্যে ফিটই করছে না এবং তার ব্যাক রেকর্ড অনুযায়ী সে কাজ করতে পারছে না। মানে সে যে হম্বিতম্বি হারগম্বা ভাব, তাকে এই সেই অমুক তমুক ড্যাকগুলো, সেই জিনিসটা সে করতে পারছে না, সে ফিট হতে পারলো না, চলে গেছে। এরকম ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা যায় যে একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করতে গিয়ে আমার রাজনৈতিক দলে, সেই রাজনৈতিক দলের আদর্শ অনুযায়ী অন্য রাজনৈতিক দলের আদর্শকে আক্রমণ করতেই হয়। আমাকে যদি বলা হয় যে আমি কোনো কারণে আমার দলের আদর্শের ওপর বিতশ্রদ্ধ হয়ে সেই দলে যাই, তাহলে তার আদর্শকে অবশ্যই মানতে হবে। যদি না মানতে পারি তার দলেও তো আমি থাকতে পারবো না। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে এসেছি। আমাদের দীর্ঘক্ষণ ধরে যে আলোচনা চলছিল যে রাজনৈতিক পালা বদলের নাটকে সাধারণ মানুষ বিতশ্রদ্ধ, আমরা যে কটা ফোন নিলাম, অনেক ফোনই নিতে পারলাম না, তাদের ফোন নিতে পারলাম না। আগামী দিন কোন আলোচনাতে নিশ্চয়ই আপনাদের ফোন ধরবো, মানে এত ফোন নিতে গেলে মূল আলোচনাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিটা মানুষেরই কিন্তু একই অভিযোগ, সাধারণ মানুষ যারা ফোন করেছেন তারা প্রত্যেকই সাধারণ মানুষ, একই অভিযোগ। তারাও কিন্তু বিরক্ত বোধ করছেন এই সকালবেলা তৃণমূল, দুপুরবেলা বিজেপি, বিকালবেলা তৃণমূল, এই যে প্রতিদিন যে টানাপোড়েনটা চলছে, তাতে কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে রাজনীতির ওপরে বীতশ্রদ্ধ হচ্ছে। এই ঘটনা যদি চলতে থাকে তাহলে আগামী দিন কিন্তু সাধারণ মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে। এর আগে একটা আলোচনাতে আমরা বলছিলাম সবই যে তথাকথিত ভালো ছেলেরা, খুব ব্রিলিয়েন্ট স্কলার ছেলেরা আস্তে আস্তে রাজনীতি থেকে সরে যাচ্ছে। একটা সময় তুমি দেখো বামপন্থী আন্দোলন যদি বলো, মানে তারও আগে কংগ্রেস পিরিয়ডটা আমরা দেখিনি, তুমি তো দেখোইনি, আমিই দেখিনি, আমরা দেখেছি বাম আমলে কিন্তু প্রচুর তাত্ত্বিক নেতা ছিল। তারা ভালো ছিল না খারাপ ছিল সেটা অন্য ইস্যু। প্রচন্ড ভালো পড়াশোনায়, ভীষণ এডুকেটেড, বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে, নকশাল আন্দোলন, মানে একেবারে মানে কলেজের প্রথম সারির ছেলেরা এগিয়ে এসেছিল। আবার দেখো আস্তে আস্তে ক্রমশ আমরা যখন কলেজে পড়েছি আস্তে আস্তে কিন্তু এত ব্রিলিয়েন্ট ছেলেরা আসার প্রবণতাটা কমেছিল। আর এখন তুমি দেখো ক্রমশ কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছেলেরা, খুব ভালো পড়াশোনায়, তারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, রাজনীতিতে আসছে না। সেই অর্থে কোথাও একজন এসছে, দুজন এসছে, আলাদা ব্যাপার। খুব ভালো ছেলেরা, প্রথম সারির ছেলেরা সেভাবে রাজনীতিতে আসছে না। এতে করে কিন্তু দেশের ক্ষতি, কারণ দিনের শেষে রাজনৈতিক নেতারাই দেশটা চালায়। সেইখানে যদি মেধার অভাব ঘটে, সেখানে যদি অমেধাবী লোকেদের ভিড় হয়, তাহলে এই প্রতিদিন রাজনৈতিক যে নিষ্ক্রিয়তা, এই তুমি অভিযোগ করছো কাটমানি, চুরির প্রবণতা, স্বজন পোষণ,
এই প্রবণতা তখনই বাড়তে থাকবে যখন বোধ আর বুদ্ধির মধ্যে ফারাক ঘটবে। এই জায়গাটা যতদিন না সক্রিয় হবে ততদিন কিন্তু এই আদর্শ নয়, পেশার তাগিদে রাজনীতিতে আসার প্রবণতা ক্রমশ বাড়বে। সৌভিককে কথা ধরেই অনুষ্ঠান শেষ করব। রাজনৈতিক দলের মাথাদের উচিত এই জায়গাতে ভীষণ সচেতন হওয়া, একটা ছাঁকনির ব্যবস্থা করা, নইলে কিন্তু এই নাটক বন্ধ হবে না। সাধারণ মানুষ আগামী দিন যারা রাজনীতির কারবারি তাদের থেকে আরো অনেক বেশি মুখ ফিরিয়ে নেবে। মাথায় যদি রাজনৈতিক নেতারা এই আলোচনা রাখেন তাহলে আখেরে দেশের লাভ, দশের লাভ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল নতুন বিষয় নিয়ে এই সময়ে আমরা আবার উপস্থিত হব।